তোফায়েল আহমেদের মৃত্যুর 1 মাস আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তার মৃত্যুর পরে ঢাকায় বর্ণাঢ্য কোনো জানাজা হয়নি, বিদায় জানানো হয়নি। ধানমন্ডিতে একটি মসজিদে নামাজের পর তার অনুসারীরা জয় বাংলা স্লোগান দেয় জানাজা নামাজের পর, এবং সেখান থেকে 6-7 জন গ্রেফতারের ঘটনা ঘটে, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আরেকটি সাংঘাতিক চাঞ্চল্যকর খবর আমাদের সামনে। সেই চাঞ্চল্যকর খবরে বলা হচ্ছে যে হত্যাকাণ্ড নিয়ে, মানে হাদি হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, কথাটা বলছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু সংক্ষেপে ছোট করে আপনাকে খবরটা জানিয়ে নিই আপনার ভাই। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় আয়োজিত এক ধর্ণা কর্মসূচি থেকে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের ঘটনা, মানে হাতি হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চ পদস্থ নেতৃবৃন্দের যোগসূত্র রয়েছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে। মঙ্গলবার কলকাতার ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি অভিযোগ করেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করেছিল। মমতা দাবি করেন, গ্রেফতারের সেই ঘটনাটি যেন গোপন রাখা হয়, সেজন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। মমতার ভাষ্য মতে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন, আপ থোড়া বেঙ্গল পুলিশকে বলবো এ বাত বাহার মে না যায়, আপনি পশ্চিমবঙ্গের পুলিশকে একটু বলে দেন এই বিষয়টি যেন বাইরে না যায়। মমতা ব্যানার্জি তার বক্তব্যে সরাসরি কারো নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ সরকার পরিবর্তন হলেও আমি তো সবটাই জানি, আমার হৃদয় তো একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। এই সংক্ষিপ্ত, এখানে আপনি বুঝতে পারছেন যে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। পাশাপাশি আমি জানতে চাই আপনার কাছে, আপনার চোখে নিশ্চয়ই পড়েছে সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনিও এবার এসে বলেছেন কিচেন ক্যাবিনেট ছিল কিন্তু সেই কিচেন ক্যাবিনেটে তিনি ছিলেন না। পঞ্চম নক্ষত্র দেখলাম, পঞ্চম নক্ষত্রের পতন হলো এর আগে আসিফ নজরুল, তারপরে হচ্ছে আপনার আরো যারা আছে, আপনার সেই তৌহিদ হোসেন, তারপরে ফরিদা আক্তার, তারা এই 5ম জন এসে বললো কিচেন ক্যাবিনেট ছিল, বাট আমি ওইটাই ছিলাম না, তারা কেউ এটা ছিলেন না। এবং সবশেষ আমরা শুরু করতে চাই তোফায়েল আহমেদ দিয়ে, এবং এই কিচেন ক্যাবিনেট, এবং সবশেষ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদে লড়ার জন্য বিজয়ী হয়েছেন, এবং নিশ্চয়ই আমরা বাংলাদেশের এই বিজয়কে আমরা অভিনন্দন জানাই। তবে এর মর্মার্থ কি? মেজর আখতারুজ্জামান রঞ্জন, এই 4টা টপিকে আজকে আপনার বিশ্লেষণ আমাদের দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখো, তুমি তোফায়েল আহমেদ সাহেব সম্বন্ধে বলেছো যে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেছো। একটা জিনিস বললে আমার দৃষ্টতা হবে না, তোফায়েল আহমেদ কিন্তু পাকিস্তানের মধ্যে আন্দোলন করে সারা পাকিস্তানে আইয়ুব শাহীর পতন ঘটিয়েছিল। শুধু পাকিস্তানে না, আইয়ুব খান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তোফায়েল আহমেদ যে আন্দোলনটা শুরু করেছিল 69 সনে, সেই আন্দোলনে কিন্তু পাকিস্তান থেকেও জুলফিকার আলী ভুট্টো সমর্থন করেছিল। তুমি জানো যে জুলফিকার আলী ভুট্টো আইয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী ছিল। 65 সনের যুদ্ধের পরে ভারতের লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে যে সন্ধি চুক্তি হয়েছিল তাসকন্দে বসে, সেখানে জুলফিকার আলী ভুট্টো নেতৃত্ব দিয়েছিল, এবং সে জুলফিকার আলী ভুট্টো তৎকালীন পরবর্তীতে আমরা যখন বাংলাদেশে 69-এ গণ আন্দোলন গড়ে ওঠে তোফায়েল সাহেবদের নেতৃত্বে, আসম আব্দুর রব, নূর আলম সিদ্দিকী, আজকে যে সমস্ত বৈষম্য বিরোধী নেতাদেরকে আমরা অনেক বড় বড় হিরো বানিয়েছি, তৎকালীন পাকিস্তান আমলে সর্ব পাকিস্তানে মানুষ যখন আইয়ুব খানের জাতাকলে পৃষ্ঠ ছিল, যখন আইয়ুব খানের মার্শাল ল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের কোনো লোকই মানছিল না, ইনক্লুডিং তৎকালীন মুসলিম লীগের একটা অংশ, জামাত ইসলাম, নেজাম ইসলাম, পাকিস্তানের পার্টি এবং অন্যান্যরা, যারা আইয়ুব খানের একটা দল ছিল কনভেনশন মুসলিম লীগ, সে আইয়ুব খানের কনভেনশন মুসলিম লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। সেখানে ফাতেমা জিন্নাহ অংশগ্রহণ করেছিল।
তুফাইল আহমদ 69-এর সে নেতা, যার কারণে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন, যিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন এবং শেখ মুজিবুর রহমানকে জেল থেকে বের করে এনেছিলেন, এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোকেও জেল থেকে, আইয়ুব খানের জেল থেকে বের করে আনা হয়েছিল। তখনও বাংলাদেশ চিন্তা ভাবনা কারো মাথায় ছিল না। কেউ ঘুণাক্ষরও চিন্তা করে নাই যে এই দেশটি একদিন বাংলাদেশ হবে। তারা সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 11 দফার আন্দোলন করে আইয়ুব শাহীকে পতন ঘটিয়েছিল। তুফাইল আহমেদ ছিল সেই কাফেলার অন্যতম নেতা, বলা যায় 1 নম্বর নেতা। যেমন পরবর্তীতে আমরা দেখেছি এরশাদ পতন আন্দোলনে আমানুল্লাহ আমন ছিল প্রথম সারির নেতা। এরকম আমরা পরবর্তী 2024 সনে আমরা দেখেছি আমাদের নেতাদেরকে। এখন তুফাইল আহমেদ সাহেব মারা গেল। এই তুফাইল আহমেদ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে তোমরা হয়তো অনেকে জানো না। 75 সনে বাকশাল করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি তখন আমি আর্মি হেডকোয়ার্টারে চাকরি করি, সামরিক সচিবালয়, যেখানে অফিসারদের পোস্টিং প্রমোশন এগুলা করা হয়। তখন ওখানে আমরা চাকরি করতাম। আমরা জানতাম জেনারেল জিয়া ডেজ ওয়ার কাউন্টেড, জেনারেল জিয়াকে সেনাবাহিনীতে রাখা হবে না। এই তুফাইল আহমেদ, আব্দুর রাজ্জাক, এরা দুইজনে মিলে উনাকে চাকরিতে রেখেছিল। এটা আজকে হয়তো অনেকে মনে করবে যে আমি তুফাইল আহমেদকে শুধু আওয়ামী লীগের নেতা হিসেবে দেখলে হবে না। তুফাইল আহমেদরা এই দেশের তাদের কন্ট্রিবিউশন আছে। তুফাইল আহমেদ, আসম রূপ, শাহজাহান সিরাজ, নূর আলম সিদ্দিকী, পরবর্তীতে জীবন তারা কে কি করেছে না করেছে সেটা দেখে লাভ নাই, কিন্তু তারা কিংবদন্তি ছিল, তারা হিরো ছিল। আইয়ুব খানের মতো একটা ফিল্ড মার্শালকে ক্ষমতার থেকে, পাকিস্তানের ক্ষমতা থেকে হটানোর জন্য এরা ছিল অগ্রনায়ক। পুরো পাকিস্তানে ইস্ট পাকিস্তান আন্দোলনের কারণে আইয়ুব খানের পতন হয়েছিল। পরবর্তীতে ইয়াহিয়া খান ক্ষমতায় আসে এবং ইয়াহিয়া খান এসে বাংলাদেশের উপর অত্যাচার চালায় এবং সেখানে ইয়াহিয়া খান ভুট্টো এক হয়ে বাংলাদেশ অত্যাচার চালাতে গিয়ে এই বাংলাদেশের জন্ম হতে বাধ্য করে। আজকে আমার কষ্ট লেগেছে। আমি যেখানে গর্ববোধ করি বর্তমান জামাত ইসলাম যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত নয়, যেখানে আমি জোর গলায় সবার সামনে বলি, পরিষ্কার করে বলি, জামাত ইসলাম স্বাধীনতার বিরুদ্ধের শক্তি নয়, জামাত ইসলাম কোন যুদ্ধ অপরাধ করে নাই। কিন্তু আজকে যখন আমি দেখি তুফাইল আহমদের মতো নেতাদেরকে অবমূল্যায়ন করা হয়, অপমান করা হয়, সংসদে তার জানাজা পড়তে দেওয়া হয় না, তখন শুধু দুঃখ নয়, আমার মধ্যে ক্ষোভ হয়। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমি নিন্দা জানাই, ক্ষোভ জানাই। পারলে আমাকে মেরে ফেলেন, গুলি করেন, পোলাপান দিয়ে মারেন, কিন্তু আপনারা গতকালকে যে কাজটি করেছেন অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এই জিয়া রহমানকে বেঁচে থাকার পিছনে, চাকরিতে থাকার পিছনে, ডিপটি চিফ থাকার পিছনে ওনার অনেক অবদান আছে। আজকে কথায় কথায় যারা উসমানী কথা বলেন, এই সেনা বাহিনীতে বিভেদটা কে এনেছে? এই জেনারেল উসমানী। তিনি জেনারেল জিয়াকে সেনাপ্রধান না বানিয়ে জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান বানাতে উনি প্ররোচিত করেছেন বঙ্গবন্ধুকে। আজকে কথায় কথায় বলেন জেনারেল উসমানীর অবদানের কথা। আমরা বলতে চাই না সে আমাদের সিপাহ সালার ছিল,
আমরা তো জানি আজকে কারা জেনারেল জিয়ার বিরুদ্ধে ছিল তাদেরকে আপনি মূল্যায়ন করতেছেন, তাদেরকে আপনি মাথায় তুলে যাচ্ছেন। এই জাসদ, এই মেজর জলিল, তারা তো জিয়া রহমানের বিপক্ষে ছিল। এই জাসদ জেনারেল জিয়া হত্যা করতে চেয়েছিল, প্রচুর বিপ্লব করেছে যে এই জাসদ জেনারেল জিয়ার বিরুদ্ধে। আজকে আপনারা জাসদের কথা বলেন। আজকে জেনারেল জিয়া যদি সেদিন জামাতের আমিরকে দেশে আসতে না দিতেন, জামাতকে পুনর্বাচিত না করতেন, জামাতকে রাজনীতি করার সুযোগ না দিতেন, 1980 সনে যদি নিবন্ধন না দিতেন, আজকে ইতিহাস কি হতো আমি জানি না। কিন্তু আমার দুঃখ লেগেছে। আমি জামাতের বন্ধুদের বলবো, আপনি যদি আপনার প্রতিপক্ষের কাউকে সম্মান না দেখান, তাহলে প্রতিপক্ষ আপনাকে কেন সম্মান দেখাবে? আজকে তুফাইল আহমদের মতো লোকদেরকে যদি আপনি সম্মান দেখাতে না পারেন, তাহলে তো বোঝা গেল আমরা যারা সম্মান দেখাচ্ছি না, সরকারি হোক আর যাই হোক, তারা আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নই। এটা তো প্রমাণ করে দিলেন গতকালকে। আজকে যারাই তোফায়েল আহমেদের মতো লোকদেরকে ন্যূনতম প্রাপ্য সম্মানটুকু দিবে না, তারা বাংলাদেশকে অস্বীকার করার চেষ্টা করছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছে। সেটা তো মেনে নেওয়া যাবে না। আমি বারবার সার্টিফাই করব, বারবার বলবো যে হ্যাঁ, জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করে না, বাংলাদেশ জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়। আজকের শিবিরের ছেলেরা, আজকের জামাতের সদস্যরা কেউ স্বাধীনতার বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। কিন্তু আপনারা যদি তোফায়েল আহমদকে সম্মান করতে না দেন, তাহলে কালকে যদি তোফায়েল আহমদের দলেরা ক্ষমতায় আসে, কে জানে আসবে না? আপনারা কি জানতেন ক্ষমতায় আসবেন? 15 বছর তো আসতে পারেন নাই, ক্ষমতার কাছেও আসতে পারেন নাই। এই গতকালকে আমরা 2 দিন আগে 30শে মে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন করলাম। জিয়াউর রহমানকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছিল না? ওই কিছু করতে পারছেন? শেখ হাসিনা বলেছে না, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন না, কিছু করতে পারছেন? পারছিলেন কিছু করতে? এই মানিক, জাস্টিস মানিক বলে নাই, কিছু পারছিলেন? আজকে দুঃখ, আপনি যদি সম্মান পাইতে চান, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লোকদের সম্মান পাইতে চান, তাহলে স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদেরকে সম্মান করতে হবে। তো সময়ের ব্যাপার, আজকের দিনে দিন না, এই দিনে দিন না, এই দিনকে নিয়ে যাবে ওই দিনের পাশে। আপনি সকল দিনকে পরিহার করতে পারবেন না। আজকে আপনি বিজয় হয়ে গেছেন বলে ভাববেন না এই বিজয় আপনি চিরদিন ধরে রাখবেন। আজকে আমরা কেন পারলাম না, কেন তোফায়েল আহমেদের জানাজা আমরা সংসদ ভবনে করলাম না? মেজর হাফিজ সাহেব, আপনি তো ভোলার লোক, আপনি তো এলাকার লোক, আপনি মুক্তিযোদ্ধা, আপনি জাতির সামনে কি জবাব দিবেন? আপনি উত্থান পতন কি আপনি জানেন না? আপনি তো উচিত ছিল ইনিশিয়েটিভ নেওয়ানো। সে একজন সংসদ সদস্য ছিল, ভুলে যান সবকিছু। আপনি পাকিস্তানের সঙ্গে সখ্য করতে পারেন, পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসতে পারে, পাকিস্তান যেন আমাদের অত্যাচার করছিল, মারছিল, কাটছিল, সেই কথা ভুলে গেলেন। আর তোফায়েল আহমেদ তো আওয়ামী লীগের গত 5 বছরে আওয়ামী লীগের তো তার তীব্রতার কথা শুনতো না। তারপরে বলবো ঠিক আছে, আওয়ামী লীগের লোক হিসেবে আপনি তাকে কোন রকম গুরুত্ব দিয়েন না, কিন্তু তার মৃত্যু সংবাদ আপনি জাতীয় টেলিভিশনে বলছেন আওয়ামী লীগের নেতা। তোফায়েল আহমেদ যদি আওয়ামী লীগের নেতা হয়, তা বাংলাদেশের নেতা কে? আজকে আপনি ক্ষমতায় আছেন বলে আপনি বাংলাদেশের নেতা হয়ে গেছেন, কালকে আপনি কার নেতা হবেন? ওই দলের নেতাই তো হবেন। এই যে বারবার আমরা ভুল করি, যখন ইতিহাস আমাদেরকে ইতিহাসের সামনে দাঁড় করায়, প্রতিবারই আমরা ফেল করি, প্রতিবারই আমরা হেরে যাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই ধরনের কাজ করে নাই। তিনি কিন্তু গোলাম আজমকে বাংলাদেশে আসতে দিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিয়েছেন। তিনি প্রচুর যুদ্ধ অপরাধীকে ক্ষমা করেছেন, কিন্তু ওনাকে তো আমরা ক্ষমা করি নাই। এদেশের জনগণ
বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু লোকেরা তাকে হত্যা করেছে, তাকে তো বাঁচিয়ে রাখে নাই। আজকে তোফায়েল আহমেদ, তার কাছে আমরা কোনো যায়ও নাই, তার সঙ্গে আমাদের কোনো নাই, কিন্তু তোফায়েল আহমেদ 69-এর গণ অভ্যুত্থানের সে নায়ককে, মহানায়ককে আপনাদের অবমূল্যায়ন করার সুযোগ নাই। তাহলে 24-এর মহানায়কদের অবস্থান কি হবে বুঝতেই পারছেন। এই যে হাদির কথা বললাম, হাদির মতো একটা মহানায়ক ঢাকা শহরে প্রকাশ্যে দিবালোকে হত্যা হলো। আজকে একটি মেয়েকে ধর্ষণ করার কারণে সবাই মিলে আমরা 15 দিনের মধ্যে শাস্তি কামনা করছি, এবং শাস্তি দিতে বাধ্য হবে সরকার যেভাবে হোক। কিন্তু তারপরে আমরা কিন্তু হাদির হত্যার বিচার এখন পর্যন্ত করাতে পারি নাই। 24-এর মহানায়কদের জন্য যদি 3 জনের মধ্যে হিসাব করতে হয়, হাদি একজন। শরীফুল ইসলাম হাদির হত্যার বিচার দিনের বেলায় প্রকাশ্যে, যার ভিডিও ফুটেজ আছে, যার নাম ধাম সব পাওয়া যাচ্ছে। এই যে তুমি বললাম মমতা ব্যানার্জি, ভারতের সাবেক মুখ্যমন্ত্রী, মুখ খুলেছেন, তিনি বলেছেন ভারতীয় সরকারের কাছে সে আছে। তাহলে বাংলাদেশ সরকার তো ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীত্ব সম্পর্ক আরো অনেক গভীর। তাহলে হাদির হত্যাকারীকে কেন বলা হচ্ছে না দেওয়ার জন্য? কেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে জানানো হচ্ছে না? কেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত 2 বার গিয়েছেন দিল্লিতে এবং ইন্ডিয়ার সঙ্গে দেখা করেছেন, তিনি কেন এই বিষয়টি সেখানে আলোচনা করেন নাই? 24-এর মহানায়কের হত্যার বিচার হচ্ছে না। এই যে কুশানগুলো আপনারা করতেছেন, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ককে আপনারা অবমূল্যায়ন করছেন। আমি আমার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকে বলবো, বাবারে, এই দিন না। 69-এর গণ অভ্যুত্থানের সেই হিরো তোফায়েল আহমেদের জানাজায় আজকে স্পিকার যায় না, তার জানাজা সংসদে হয় না। এতবার এমপি হওয়ার পরেও তোমার আমার জানাজা কি হবে বুঝতেই পারো 24-50 বছর পরে। 24-এর গণ আন্দোলন ইতিমধ্যে ইউনূস সাহেব ব্যর্থ করে দিয়ে উনি এখন পালিয়ে গেছেন প্যারিসে। এখন উনি ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন, বিশ্বকাপ খেলবেন। কিন্তু বাংলাদেশের বিপ্লবটাকে তো 12টা বাজিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশের বিপ্লবের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়ে গেছেন। উনি সংস্কারের নামে বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রেখে গেছেন। আগামী দিনে কি হবে? বিএনপি যদি সংস্কারগুলো না করে, কোন রাজনৈতিক দলের সাধ্য আছে এই সংস্কারগুলো করাতে বাধ্য করার? পারবে? আর যদি আপনি সেই পথে হাঁটেন, তাহলে পুলিশকে ক্ষমতাশালী করা, বিচার ব্যবস্থায় শক্তিশালী করা, তখন সবাই বলবে। দেশে তো আইন শৃঙ্খলা কেউ হাত তুলে নিতে পারবে না, বিশৃঙ্খল অবস্থা তো কেউ তুলে নিতে পারবে না। আজকে যদি কেউ আইন অমান্য করে, আজকে যদি কোনো শক্তি আইন হাতে তুলে নিতে চায়, তাহলে তো সবাই সরকারকে কঠিন হইতে বলবে, শক্ত হইতে বলবে। আজকে দেখেন না, তেলের দাম বৃদ্ধি নিয়ে আমরা যখন সরকারের শেষ পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করলো, মেনে নিয়েছি। এখন দেখেন তো 1 মাস না যেতে আবার তেলের দাম বাড়ায় দিল। আগামীতে এরকম আরো কাজ করবে, তখন কি করবেন আপনারা? আমি মনে করি জননেতা তোফায়েল আহমেদের প্রতি যে অসম্মান করা হয়েছে, জাতির প্রতি অসম্মান করা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান করা হয়েছে, 69-এর গণ আন্দোলনের প্রতি অশ্রদ্ধা করা হয়েছে। যে আইয়ুব শাহী পতন করে পাকিস্তানে, সম্পূর্ণ পাকিস্তানে গণতন্ত্রের আভাস শুরু হয়েছিল, যার ফলাফলে 70 নির্বাচন হয়েছিল, যার কারণে ভুট্টোর মতো লোক পশ্চিম পাকিস্তানে প্রধানমন্ত্রী হয়েছিল, তার দল ক্ষমতায় গিয়েছিল পিপিপি। সে আন্দোলন যদি 69 সনে ঢাকা মহানগরীতে না হতো এই তোফায়েল আহমেদের নেতৃত্বে,
তাহলে সেই 11 দফা আন্দোলন যদি না হতো, তাহলে আজকে তো এই বাংলাদেশ আমরা পেতাম না। এই পাকিস্তানও এখনো মার্শাল ল আধীনে থাকতাম আমরা। এখনো বাংলাদেশের মানুষদের উপরে পাকিস্তানের বুটের নিষ্পেষণ আমরা শুনতে হইতো। এখনো কি আলেম সমাজ পাকিস্তানে বুটের নিচে হাহাকার করে কাঁদছে না? এখনো কি পাকিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে? এখনো কি পাকিস্তানে গণতন্ত্র কায়েম হয়েছে? এখনো কি পাকিস্তানের সেনা বাহিনীদের মদ খাওয়া বন্ধ হয়েছে? এখনো যদি আমরা সেই তোফায়েল আহমেদরা সেদিন আইয়ুব শাহের পতন না ঘটাইতো, তাহলে এখনো তো পাকিস্তান থাকতো বাংলাদেশের উপরে। এখনো তো আমরা পাকিস্তানি আর্মির সেনাবাহিনীর বুটের নিচেই থাকতাম। আজকে তোফায়েল আহমেদরা আমাদেরকে মুক্তি দিয়ে গেছে। 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে এই তোফায়েল আহমেদরা আমাদেরকে মুক্তি দিয়ে গেছে। তোফায়েল আহমেদ 69 সে 11 দফা আন্দোলনের প্রথম ডাকসুর বিপি, যার নেতৃত্বে 11 দফা আন্দোলন হয়েছিল, যার নেতৃত্বে পাকিস্তানের দুর্দণ্ড প্রভাবশালী সামরিক জান্তা ফিল্ড মার্শাল আইয়ুব খানের পতন হয়েছিল। আজকে মেজর হাফিজ, দুর্ভাগ্য। আমরা আপনাকে নিয়ে গর্ব করতে চাই। আমরা আমাদের ব্রাদার অফিসার, সিনিয়র অফিসার, আমাদের প্লাটুন কমান্ডার, আমরা গর্ব করতে চাই আপনাকে নিয়ে, কিন্তু এত হীনমন্যতা কেন আপনার? আমি যতটুকু জানি জিয়াউর রহমানের সন্তানকে, উনাকে যারা এই টেলিফোন করেছে তারা সবাই নেগেটিভ টেলিফোন করেছে। তারা বলছে তোফায়েল আহমেদকে জানাজা না হতে হয়। একজনও যদি বলতো তাহলে তারেক রহমান সাহেব জানাজা পড়ার অনুমতি দিতেন। কিন্তু যাই হোক, আজকে তো দায় তারেক রহমান সাহেবের উপর পড়তাম। তোফায়েল আহমেদের জানাজা হলো না, তাতে কিছু আসে যায় না। তোফায়েল আহমেদ আরো আগে মারা যেতে পারতো। তোফায়েল আহমেদ বহুবার মরার সুযোগ হয়েছে, বহুবার মরতে পারতো। তোফায়েল আহমেদ তো বড় কথা না, বড় কথা হচ্ছে 69 অভ্যুত্থানের একজন মহানায়ককে আমরা অসম্মান করলাম। এর দায়িত্ব তারেক রহমান সাহেবের উপর পড়তে হবে। ইতিহাস তো বলবে তারেক রহমানের সরকার তোফায়েল আহমেদের জানাজা সংসদে পড়তে দেয় নাই। অন্য দল বলবে, আমার দলকে বলবে না, জাসদকে বলবে না, কমিউনিস্ট পার্টিকে বলবে না, অন্য ইসলামিক দলকে দায়ী করবে না। আমরা যারা আড়ালে থেকে বাধা দিয়েছি আপনাকে, তাদের বদনাম হবে না, তাদের দুর্নাম হবে না। ইতিহাসে কলঙ্কিত হলেন আপনি জনাব তারেক রহমান। কেন কলঙ্কিত হলেন? আপনি তো বলছেন মানবিক সরকার হবেন। কতবার আপনি ঘোষণা দিয়েছেন এই সরকার মানবিক হবে। এইটা কি মানবিকের লক্ষণ? আওয়ামী লীগ আমার শত্রু, 1000বার শত্রু। তাই বলে আওয়ামী লীগের প্রতি আমি এরকম আচরণ করব কেন, যেটা আমার ভদ্রতা, আমার শালীনতা, আমার মহানুভবতাকে আঘাত করে? আমি কেন মহানুভব হতে পারবো না? আমি যখন বলবো আমি মানবিক সরকার, আমি মানবিক ভাবে দেশ চালাবো, সেখানে তোফায়েল আহমেদের মতো একটা জননেতা, যে রিয়েলি জননেতা, সত্যিকার অর্থে জননেতা, আজকে বাংলাদেশের ক্যাডার সার্ভিসে চাকরি বাকরিতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে তার বেনিফিশিয়ারি, যার উপকার তোফায়েল আহমেদ করে গেছে। তারা যদি অনেকের উপকার করে গেছে। আমার রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উপকার সে করে গেছে। সিনিয়র অফিসার জিজ্ঞাসা করেন, যারা এখনো বেঁচে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আপন লোক ছিলেন, কাছের লোক ছিলেন। সুখে দুঃখে বঙ্গবন্ধুর যে কোনো ব্যবস্থা থেকে বাঁচার জন্য ওনারা ওনাকে সাহায্য করেছেন। এটা গোপন জিনিস না, সবাই জানে। অথচ যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, যারা আপনার পতন চেয়েছে, যারা আপনার ধ্বংস চেয়েছে, যারা আপনার বিরুদ্ধে গিয়ে অ্যাকশন নিয়েছে, মাঠে নেমেছে, তাদের প্রতি আচরণ তো আমরা দেখছি আপনি কি আচরণ করছেন। যারা আপনার বাবাকে গ্রেফতার করতে পারে তাদেরকে আপনি স্পিকার বানাতে পারেন, আর
যে আপনার বাবাকে সাহায্য করেছে তার জানাজা আপনি পড়তে দিলেন না মাননীয় প্রধানমন্ত্রী। আমি সরি কথাটা বলার জন্য, আমি দুঃখিত, আমি মর্মাহত, সাথে সাথে আমি ক্রুদ্ধ, আমি ক্রোধান্বিত, আমি বিক্ষোভ জানাচ্ছি, ক্ষোভ জানাচ্ছি। এটা করা আপনার উচিত হয় নাই। আমার পরিণতি তো পরিষ্কার। আমার ওয়াইফকে আজকে বলতেছিলাম, আমি যদি 7 বার খাই তাইলেও মারা যাবো আমি যদি নাও খাই একদিন, আমি মারা যাব না, মারা যাবো, অবশ্যই মারা যাবো। আমি দিনে 7 বার খাইলেও, আমি যদি ডজনের ওষুধও খাই তাইলেও আমি মারা যাব। আর যদি ওষুধ নাও খাই, খাবারও না খাই, তাইলেও আমি মারা যাব। মারা যাওয়াটা তো আমার কাছে এমন কোনো বিষয় নয়। ইট ইজ এ জাস্ট মাই ডেস্টিনি। এর দিকে আমি প্রতিদিন হাঁটছি, প্রতিটি কদম আমি তুলতেছি আমার মৃত্যুর দিকে। এখানে আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। আপনি বুলেট আমার জীবন বন্ধ করতে পারবে, আমার জীবন স্তব্ধ করতে পারবে, কিন্তু আমার এই প্রতিবাদ আপনি স্তব্ধ করতে পারবেন না। পারবেন যদি আপনি অন্যায় না করেন, পারবে যদি আপনি ভুল না করেন। আমি ভুল করলে বলবো, আপনার প্রতিবাদ করবো না, ভুল হতে পারে। কিন্তু 90-এর 69-এর ছাত্র আন্দোলনের সে অভ্যুত্থানের এক নেতাকে আপনি সম্মান করবেন না, সে আছে। এটা তো আমাদের গর্বের বিষয়। 69-এর অভ্যুত্থানের সেই নেতা, 1 নম্বর নেতা, আজও বেঁচে ছিল বাংলাদেশের মাটিতে। এটা তো আমাদের গর্বের কথা, আনন্দের কথা, সুখের কথা। আপনি গান্ধীকে সম্মান করবেন, নেলসন ম্যান্ডেলার গল্প শোনাবেন, হ্যাঁ? আপনি লুথার কিং এর কথা বলবেন, আর নিজের লুথার কিং চিনবেন না, নিজের আপনকে চিনবেন না। যাই কিছু করে থাকুক না কেন, 69-এর গণ অভ্যুত্থানে তার নেতৃত্বে, তার কৃতিত্বের বিকল্প দিতে পারবেন? পারবেন কেউ? 69-এ সে গণ আন্দোলনে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। সেই রাষ্ট্র, সেই নেতাকে, সেই মহানায়ককে আপনি আজকে জানাজা পড়তে দিলেন না ঢাকা সংসদ ভবনে। তারপরে জয় বাংলা বলছে না কি কয় বাংলা বলছে, এই জন্য অ্যারেস্ট করছেন। আপনার লজ্জা করে না? জয় বাংলা তো আমরা বলছি, জাতির পিতা আমরা বলছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশালে যোগদান করেছেন, উনিও জয় বাংলা বলেছেন। জয় বাংলা কোন বেটা বলে নাই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে? এখন জয় বাংলা বলে আপনি গ্রেফতার করেন। কিছু লোক তো বিরোধিতা করবে, কিছু লোক বিরোধিতা করবে, তাই বলে কি আমি ভালোকে ভালো বলবো না? কিছু লোক তো আমার মৃত্যু কামনা করবে। যেমন আমি আমার এলাকায় বলি, যতজন লোক এমপি হতে চায় তারা প্রতিনিয়ত আমার মৃত্যু কামনা করে। তারা এখনো মনে করে যে আমি তাদের এমপি হওয়ার বাধা। এটা আমার দুঃখ পাওয়ার কিছু নাই, এটা আমার পটেনশিয়ালিটি। কাজে আমি অনুরোধ করব, আমি আমার সকল দলকে বলবো, আমার নিজের দলকেও বলবো, ভাই এই প্রতিহিংসা রাজনীতি থেকে দূরে সরে আছেন। আপনি দেখেন মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ কি করেছেন। উনি হুবাইদা চুক্তি করে, হজ না করে উনি মদিনায় ফেরত চলে গেছেন। তাতে ইসলামের পরাজয় হয় নাই, তাতে ইসলাম জয়ী হয়েছে। হাজারে হাজারে তখন মক্কাবাসী গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু সে হুবাইদা চুক্তি করে যদি ফেরত না যেতেন, আজকের ইতিহাস পৃথিবীতে অন্যরকম হইতো। সবকিছু অশিক্ষিত লোক দিয়ে, আনপড় লোক দিয়ে হাইবেন না। 2 পারা সিমারা পরে ধর্মনেতা বানায় ফেলেন না। 2 কালাম কোরআন শরীফ জানলেই তাকে মনে করেন না সে ইসলামের বিশাল বড় আলেম হয়ে গেছে। বই পড়তে পারলে মনে করেন না সে বিদ্বান হয়ে গেছে, জ্ঞানী হয়ে গেছে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, মেধা এগুলো আল্লাহ প্রদত্ত। এগুলো আপনি আমি চেষ্টা করলে পারবো না। কিন্তু আমরা এই রাস্তা থেকে সরে আসতে হবে। ডাক্তার ভাই, আমাদের পরিবর্তন হবে। এখানে